রক্ষণাবেক্ষণের নামে রাজধানীর যাত্রী ছাউনি দখলে নিয়ে বসানো হয়েছে দোকান, নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ চাঁদা। আমরা একজনকে ভাড়া দেই, সে সিটি কর্পোরেশনে ভাড়া দেয়। আমাদের পাশের দোকান আকবর ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি দায়িত্বে আছেন। দোকান অনেক সময় বড় হয়ে যায়, যে কারণে বসা যায় না। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। বর্তমান বাজার মূল্য যাচাই করে দোকানের ভাড়া নির্ধারণের পরামর্শ। আমাদের সাথে কি শর্তাবলীতে সেটা পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ঘেঁটে দেখতে হবে। এই ধরনের স্পেসের যে মার্কেট ভ্যালু কত, সেটাকে যদি নির্ধারণ করতে পারে, বড় অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 30 ঘন্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক। দুর্ঘটনায় বাড়ছে ঝুঁকি, দ্রুত রেলপথ সংস্কারের তাগিদ। সুন্দরবনে আবারও তৎপর শিকারী ও পাচারকারী চক্র। জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাবে উদ্বিগ্ন পরিবেশবিদরা। নিয়মিত অভিযানের দাবি বন বিভাগের। দুর্দশা লাঘবে হিজড়াদের পাশে সরকার। আশ্রয়ন প্রকল্পের আওতায় সমাজের বঞ্চিতরা কর্মমুখী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রক্ষকে যখন ভক্ষক। যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের শর্তে ছাউনির এক পাশে যারা 28 বর্গফুটের একটি ছোট দোকান করার সুযোগ পেয়েছিলেন, তারা এখন পুরো ছাউনি দখল করে 3 থেকে 4টে দোকান বসিয়েছেন। একটি দোকানের ভাড়া হিসেবে সিটি কর্পোরেশন মাত্র 100 টাকা পেলেও দখলকারীরা ভাড়ার নামে দোকান প্রতি 30 থেকে 50 হাজার টাকা চাঁদা তুলছেন। বর্তমান বাজার মূল্য যাচাই করে দোকানের ভাড়া নির্ধারণের দাবি নগর পরিকল্পনাবিদদের। আর ছাউনি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন মেয়র। শাকির আহমেদের রিপোর্ট। 1990 সালে ঢাকার অন্তত 30টি স্থানে যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের শর্তে ছাউনির পাশে 28 বর্গফুটের একটি ছোট দোকান পরিচালনার অনুমতি দেয় সিটি কর্পোরেশন। চুক্তিতে শর্ত ছিল, দোকান পরিচালনাকারীরা ছাউনিকে যাত্রীদের বসার উপযোগী করে রাখার পাশাপাশি দখলের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু সময়ের ব্যবধানে যাত্রী ছাউনির সেই রক্ষকেই এখন ভক্ষক। নগরীর অনেক যাত্রী ছাউনি কোথাও আংশিক, আবার কোথাও পুরোটা দখল হয়ে গেছে। দোকান অনেক সময় বড় হয়ে যায়, যে কারণে বসা যায় না, বিশেষ করে পরিষ্কার থাকে না। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের পাশের যাত্রী ছাউনি পুরো দখল করে বসানো হয়েছে 3টি দোকান। দোকান মালিকরা বলছেন, আকবর নামের এক ব্যক্তিকে দোকান ভাড়া হিসাবে মাসে 30,000 টাকা করে দিতে হয়। অথচ চুক্তি অনুযায়ী সিটি কর্পোরেশন মাসে একটি দোকানের জন্য ভাড়া হিসাবে পাচ্ছে মাত্র 100 টাকা। আমরা একজনকে ভাড়া দেই, সে সিটি কর্পোরেশনে ভাড়া দেয়। শেষ। ওই যে ওই পাশের দোকানদার। আমাদের পাশের দোকান আকবর ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি দায়িত্বে আছেন। আপনি পাবলিকলি কথা বলতে ভয় পান কেন? দোকান ভাড়ার নামে চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের প্রতিবেদককে হুমকি দেন আকবর। চেষ্টা করেন সময় সংবাদের ক্যামেরা কেড়ে নেয়ার। আপনি আমাকে হুমকি দিচ্ছেন কেন? 5 বছর আগেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান বাজার মূল্য যাচাই করে সিটি কর্পোরেশনের আওতাধীন সব দোকানের ভাড়া পুনর্নির্ধারণের দাবি নগর পরিকল্পনাবিদদের। এই ধরনের স্পেসের যে মার্কেট ভ্যালু কত, সেটাকে যদি নির্ধারণ করতে পারে, তাহলে সিটি কর্পোরেশন কিন্তু এই ধরনের যে ছোট ছোট দোকান থেকে কিন্তু বড় অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে। আর যাত্রী ছাউনি দখলদারদের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমাদের সাথে কি চুক্তি রয়েছে বা আমাদের সাথে কি শর্তাবলীতে সেটা পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ঘেঁটে দেখতে হবে। যেহেতু এখন এটা বিষয়টা আপনি আমাকে নজরে এনেছেন, অবশ্যই আমরা খুব জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখব। শাকির আহমেদ, সময়। সুন্দরবনে আবারও তৎপর শিকারী আর পাচারকারী চক্র। অবাধে বাঘ আর হরিণ শিকারের ফলে জীববৈচিত্র্যের প্রভাব পড়বে বলে মনে করেন পরিবেশবিদরা। তারা কর্তৃপক্ষের নজরদারি ঘাটতিকে দুষলেও বন বিভাগের দাবি, পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ধরা পড়ছে অপরাধীরা। বাগেরহাট থেকে আলী আকবর টুটলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্থানীয়রা জানান, জীবিত উদ্ধার করা হরিণ অবমুক্ত করা হলেও এগুলো আবারও ধরা পড়তে পারে শিকারীদের হাতে। পরিবেশবিদরা মনে করেন, অপরাধীরা জামিনে বের হয়ে বারবার করছে একই ধরনের অপরাধ। কঠোর নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে দাবি তাদের। ওরা বনের পশু বনে রয়েছে, ওরা আইন অগতা ধরি অগতা জুলুম করে আইন খাইয়ে আমরা এরপর অগোছ আমরা খুললেলাম,
এটা একটা বেশি কথা না? যারা এগুলা খারাপ কাজ করতেছে তাদের আমরা বিচার চাই। এসব গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনুন, অন্যথায় সুন্দরবনের বাঘ হরিণের অস্তিত্ব। সুন্দরবনের বন্য প্রাণী, বনজ সম্পদ এবং অন্যান্য বিষয় আশায় নিয়ে, যেমন বনদস্যু, জলদস্যু, এদেরকে প্রতিরোধের জন্য সেটা অব্যাহত থাকবে। আমরা এই ডাইমেনশনটা আরও বাড়িয়ে দিব। আমরা 25টা ফিওয়ার মামলা দিয়েছি আসামিদের বিরুদ্ধে, এবং সেখানে 108 জন আসামির বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি। শিকারীরা যতই তৎপর হোক, আমরা তাদের সাথে আরো বেশি তৎপর। বিশাল আয়তনের সুন্দরবনে জীব নিরাপত্তা ও অন্যান্য সম্পদ রক্ষায় শুধু আইন প্রয়োগে সফলতা অনেকটাই অসম্ভব স্বীকার করে পুলিশ বলছে, জনসচেতনতা বাড়ালে শিকারীদের অপতৎপরতা রোধ করা সম্ভব। সময় সংবাদ। আরব আমিরাতে শুভেচ্ছা সফর ও মহড়ায় যাচ্ছে নৌবাহিনীর জাহাজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ইশাখা নৌঘাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। মনি, আপনি জানেন যে প্রায় দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে করোনার জন্য কিন্তু পুরো বিশ্ব স্থবির হয়ে ছিল, অচল হয়েছিল, সব কিছু বন্ধ হয়ে গেছিল। কিন্তু আবার যখন করোনা সংক্রমণটি কমছে, ধীরে ধীরে আবার পুরো পৃথিবী সচল হতে শুরু করেছে। সামরিক বাহিনী কিন্তু তার ব্যতিক্রম নয় সেই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য। এখন শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সিবিশন, ডিফেন্স এক্সিবিশন, অর্থাৎ আন্তর্জাতিক যে নেভি ডিফেন্সের যে এক্সিবিশন, সেটি শুরু হচ্ছে আরব আমিরাত। আর সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়। কিছুক্ষণ আগে 136 জন নাবিক, সমরবিদ এবং পর্যবেক্ষক নিয়ে কিন্তু নৌবাহিনীর জাহাজ ইশাখা ঘাটি ত্যাগ করে গেছে, এবং তাদেরকে বিদায় জানিয়েছেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানকার ফ্লিট কমান্ডার ছিলেন আবুল কালাম আজাদ, তিনি কিন্তু তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। এবং আমরা যেটা জানি 136 জন সমরাস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এবং নাবিকদের নিয়ে কিন্তু এই জাহাজটি আজকে রওনা করলো আরব আমিরাতের উদ্দেশ্যে। এবং আরব আমিরাতে পৌঁছার পর তারা দুটি ইন্টারন্যাশনাল এক্সিবিশনে অংশ নেবে। একটি হলো ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন, একটা হচ্ছে নেভি ডিফেন্স এক্সিবিশন। দুটি এক্সিবিশনে অংশ নিয়ে এবং আগামী 13ই মার্চ তারা বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে। আপনি যে জাহাজটি বিএনএস প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী প্রত্যয় যে রওনা দিতে, সে জাহাজের ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। তার নেতৃত্বে মূলত 136 জনের আরব আমিরাত যাওয়া, এবং সেখানে তারা গিয়ে কিন্তু বিভিন্ন এক্সিবিশনে অংশ নিবে, বাংলাদেশে তারা প্রতিনিধিত্ব করবে। আমরা কথা বলেছিলাম যিনি বিদায় জানাতে এসেছিলেন সেই জাহাজটিকে, আবুল কালাম আজাদ, যিনি প্রধান অতিথি হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ, তার কাছে কথা তিনি বলেছেন বাংলাদেশের যে নৌবাহিনী এগিয়ে যাচ্ছে দিন দিন, তার একটি অন্যতম অংশ হলে সেই ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলো ডাক পাওয়া এবং সেখানে কিন্তু অংশ নেওয়া। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেখানে তারা বাংলাদেশের বিষয়গুলো তুলে ধরতে, বাংলাদেশের নৌ ব্যবস্থা তারা তুলে ধরবেন সেখানের মধ্যে। এবং আগামী 13ই মার্চ তাদের আবার পুনরায় বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে। এর মাঝে তারা কিন্তু সেখান থেকে তারা যে জ্ঞানটি পাবেন, সেই জ্ঞানটি তারা মূলত এখানে যে বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের মাঝে তারা শেয়ার করবেন। তারা একটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ইন্টারন্যাশনালি শেয়ার করা, এবং সেখান থেকে লব্ধ যে তারা জ্ঞান অর্জন করবেন সেগুলি আবার বাংলাদেশের যে নৌ কর্মকর্তারা রয়েছেন তাদের মাঝে শেয়ার করার একটি বিষয় রয়েছে। এবং আপনি জানেন যে কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু বাংলাদেশ বেশ কিছু এই ধরনের এক্সিবিশন অংশ নিচ্ছে, তবে করোনার কারণে যেহেতু স্থবিরতা সৃষ্টি হয় সেখানে বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখন যেহেতু পুরো বিশ্ব সচল হয়ে উঠছে, আবারও কিন্তু ইন্টারন্যাশনাল যে এক্সিবিশনগুলো, এর মাঝে জানেন যে বাংলাদেশ কিন্তু গত মাসে কিন্তু তার যে অভ্যন্তরীণ যে একটি সবচেয়ে বড় সামরিক যে মহড়া হয়ে থাকে, সে নৌবাহিনীর মহড়া, সেটি কিন্তু কৃতিত্বের সাথে সম্পূর্ণ করেছে, মিসাইল উৎক্ষেপণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আপনি জানেন বাংলাদেশ নৌবাহিনীতে ত্রিমাত্রিক বাহিনীতে কিন্তু আগেই রূপ নিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে যেমন 100 বেশি যেমন যুদ্ধ জাহাজ রয়েছে, ঠিক তেমনি রয়েছে সাবমেরিন এবং এয়ার ডিফেন্সও কিন্তু, অর্থাৎ যে বিমান ব্যবস্থা নৌবাহিনীর সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর একটি ত্রৈমাত্রিক বাহিনী হিসেবে কিন্তু পরিচিত রয়েছে, সেটি বিশ্বজুড়ে সুপরিচিত। এবং এমনকি আন্তর্জাতিক যে জাতিসংঘ মিশনে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর কৃতিত্বের সাথে কিন্তু লাভবান দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। তো তারই ধারাবাহিকতায় আজকে আরব আমিরাতে অংশ নেওয়ার জন্য যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। চট্টগ্রামে ইশাখা নৌঘাটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল। হঠাৎ করে গরম রাজধানী পেঁয়াজের বাজার, সপ্তাহ ব্যবধানে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত, খুচরায় আরও বেশি। পাইকারদের দাবি দাম না পাওয়ায় এলসি বন্ধ রেখেছেন আমদানিকারকরা, তাই বাজারে দেশি ছাড়া আমদানি করা পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এ সুযোগকে কাজে লাগে ইচ্ছে মতো পেঁয়াজের দাম হাঁকাচ্ছে খুচরা বিক্রেতারা। শুভ খানের রিপোর্ট। চাল নিয়ে যখন অস্বস্তি তখন ভোক্তার নাগালেই ছিল পেঁয়াজের দর। দেশীয় প্রায় 5 লাখ টন মুড়ি কাটা পেঁয়াজের সাথে বাজার ভরপুর ছিল ভারত, মিশর, চীন ও নেদারল্যান্ডের পেঁয়াজে। তবে বদলে গেছে সেই চিত্র।
মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে সরবরাহ রয়েছে কেবল দেশি মুড়িকাটা ও নেদারল্যান্ডের পেঁয়াজের। পাইকাররা জানালেন, বাজারে আমদানি করা ভারতীয়, চীন ও মিশরের পেঁয়াজ এক সপ্তাহ আগে থেকেই আর নেই। এই সুযোগে ভরসা দেশীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। ভারতের পেঁয়াজ আমাদের মার্কেটে নাই। নামগুলোকে পর্তা বনেন না দেখে মনে করেন আমদানিকারকরা আমদানি করে না। ইন্ডিয়ান পেঁয়াজের পর্তা বেশি 40 টাকা পর্তা। গত শনিবার ছিল 21-22 টাকাই ছিল, আজকে পেঁয়াজের বাজার 31-32 টাকা। পাশের খুচরা বাজারে গিয়ে দেখা গেল ছোট দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকা, আর বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়। একই পেঁয়াজ পাশের দোকানেই বিক্রি হচ্ছে 35 টাকায়। পেঁয়াজ আপনার ছোট চাইজ এটা 35 টাকা কেজি, একটু বাছা বাছা বড় চাইজ আছে 40 টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে 35, কয়দিন আগে বেশি 25 টাকা। পেঁয়াজের দাম বাড়লেও পাইকারি বাজারে চীনের রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য সবার মতোই আছে আবেগ, ভালোবাসা, আছে মায়ের বন্ধন, অথচ পরিবার, স্বজন কিংবা সমাজ কোথাও মেলেনি ঠাঁই। প্রকৃতির খেয়ালিপনায় মানুষ হয়ে জন্মালেও তথাকথিত সমাজ তাদের নাম দিয়েছে হিজড়া। পরিবার বিচ্ছিন্ন এই মানুষগুলোর দুর্দশা লাঘবে এবার এগিয়ে এসেছে সরকার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগে তাদের আনা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের আওতায়। পাশাপাশি স্বাবলম্বী হতে নেওয়া হয়েছে কর্মমুখী নানা উদ্যোগ। সিরাজগঞ্জ থেকে ফিরে এসে রাশেদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। গল্পটা পরিমনির, চলন বলন আর সাজসজ্জায় হয়তো হার মানবে রূপকথার পরিও, তবে সে কল্প জগতের নয়, রক্ত মাংসে গড়া মর্তের এক সাদাসিধে মানুষ। অন্য 10 জনের মতোই এই মর্তপরীর দিনলিপি যেন অচেনা এক গায়ের লাজুক গৃহবধূর সংসারযজ্ঞ। কিন্তু ছবির এই সুন্দর জীবনের পেছনের গল্পটা খুব একটা সহজ নয়। বাবা মা বলে যে তুই কেন শাড়ি চুড়ি পরিস, তুই প্যান্ট শার্ট পরে থাকতে পারিস না, ছেলে সাজতে পারিস না। আমার ছেলে সাজতে ভালো লাগলো না, আর আমি তো ছেলে না, আসলে আমি হিজড়া। কিন্তু বাবা মাকে কিভাবে বোঝাবো যে আমি হিজড়া। এবারের গল্পটা বাহামনির। একটা সময় অন্যের দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকা বাহা আজ পুরো দস্তুর সেলাই দিদিমণি। যে ব্লাউজ থার্ড জেন্টাররা যেরকম পরে এরকমই বানায়। পরিবার, পাড়া প্রতিবেশী আর খেলার সাথীদের বিদ্রূপ উপহাসে 9 বছর বয়সে ঘর ছাড়া কলি যেন অভিজ্ঞ এক কৃষক। পরিবারে অলক্ষী আখ্যা পেল, এখন ফসল তার উঠোন ভরা। আমি যখন এখানে থাকি তখন আমার দাদি মারা গেছে, তো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ আমাকে খবরও দেয়নি, বলছে যে আমার মতো হিজড়া গেলে নাকি ভালো হবে না, খারাপ হবে। জীবনের এই জয়গান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে। প্রিয়নীর নামের এই আশ্রয়ণ প্রকল্পে এমন অনেক হিজড়া জনগোষ্ঠীর মাথা গোজার ঠাঁই হিসেবে মিলেছে জমিসহ ঘর। স্বাবলম্বী জীবন গড়তে দেয়া হয়েছে গবাদি পশুও। দুঃস্বপ্নে ভরা জীবনের এ পর্যায়ে নতুন স্বপ্নের জাল বুনছেন তারা। আমার স্বপ্ন কি যে আমি একটু মডেল হতে ভালোবাসি। আমরা কারো বোঝা হতে চাই না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা বাসস্থান দিয়েছে। ঘর থাকলে হবে না, কিন্তু আমাদের খেতে হবে, পড়তে হবে আমাদের। আমরা কোনো না কোনো কর্ম চাই। দৃষ্টিভঙ্গি বদলালে বদলে যায় পৃথিবী। শত প্রতিকূলতাও হার মানে জয় হয় শোভন সুন্দরের। তারই প্রতিফলন ঘটল এখানে। এই স্বপ্নযাত্রায় বিনির্মাণ করবে প্রত্যাশিত মানবিক বাংলাদেশ। এখানে যারা আছেন তারা স্বাবলম্বী হবেন, মাথা গোজার ঠাঁই পেয়েছেন, প্রশিক্ষণ নেবেন এবং ইনকাম জেনারেট যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন। গ্রোথ সেন্টারের কাছাকাছি কিন্তু হিজড়াদের গৃহ নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন, সেভাবে তাদের জন্য গৃহ নির্মাণ হয়েছে এবং এখনও আরও ঘর নির্মাণের কার্যক্রম চলমান আছে। অনিশ্চয়তার মেঘমুক্ত জীবন হোক এমনই, হাসি, গান আর আনন্দে ভরপুর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রিপাবলিকানদের ছাড়াই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত $190,000 কোটি তৃতীয় প্রণোদনা প্রস্তাবনা বিল পাশ করল মার্কিন সিনেট। দেশটির ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলায় জো বাইডেন প্রস্তাবিত এই প্রণোদনা প্যাকেজটি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্যাকেজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রিপাবলিকানদের সঙ্গে দীর্ঘ বিতর্কের পর স্থানীয় সময় শুক্রবার সকালে বহুল আলোচিত প্রণোদনা বিলটি সিনেটে পাশ করে নেয় ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল। বর্তমানে সিনেটে ডেমোক্রেটিকদের সংখ্যা 50 এবং রিপাবলিকানদের সংখ্যাও 50। তাই ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথমবারের মতো টাই ব্রেকিং ভোট দিয়ে প্রস্তাবনাটি পাশ করেন। ক্ষমতা গ্রহণের পর উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটরা এই প্রথম কোনো বিল পাশ করে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল।
14 ঘন্টারও বেশি সময় ধরে আমরা বিতর্ক করেছি। আমরা এমন এক সময় এ বিতর্ক করছি যখন আমাদের দেশ একটি মহাসংকট অতিক্রম করছে। তবে এই প্যাকেজটি পাশ হওয়ার সাথে সাথে আমরা অর্থনৈতিক পতন মোকাবেলা করতে সক্ষম হব বলে আশা করি। সিনেটে পাশ হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় অর্থ সহায়তার এই বাজেট প্রস্তাবনাটি অনুমোদনের জন্য পাঠানো হবে কংগ্রেসের নিম্ন কক্ষে। ডেমোক্রেটিকদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওই কক্ষেও বিলটি পাশ হয়ে তা শীঘ্রই আইনে পরিণত হবে। ঘোষিত $1,90,000 কোটি ওই প্যাকেজে কর্মহীনদের জন্য বেকার ভাতা, করোনায় গৃহহীন হওয়া বাসিন্দাদের সহায়তা ও খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরো বেশি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। উঠল বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ থেকে যাওয়া এক ঝাঁক তারকা। একই দিন সূচনা হয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক একটি চিত্র প্রদর্শনীও। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে স্মরণ করে আয়োজনে সাড়ম্বরতায় কোনো কমতি তো নেই, বরং কলকাতার চারদিকে তাকালেই শুধু বঙ্গবন্ধু ও বাংলাদেশের পোস্টার ও ব্যানারে সয়লাব। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার 50তম বর্ষ এবং প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনের আবহেই শুক্রবার পর্দা উঠল কলকাতার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। আমরা রাজনৈতিক সীমারেখা দ্বারা বিভক্ত হলেও আমাদের সংস্কৃতি তো বিভক্ত হয়নি, কিন্তু এই চলচ্চিত্র উৎসব সেজন্যই আমরা আয়োজন করছি যাতে করে আমাদের যে সাংস্কৃতিক বন্ধন সেটি আরও দৃঢ় হয়, দুই দেশের মানুষের মধ্যে যে নৈকট্য আছে সেটি আরও গভীরতর হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে কলকাতা শহরে নিই। যা দেখে মুগ্ধ সবাই। মানুষের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না, বেদনা এই সমস্ত কিছু হাসিনার ডটার স্টাইলে আছে এবং খুব ছোট্ট ছোট্ট কিছু অনুভূতির জায়গা এত বড় করে জীবনকে তুলে ধরেছে, অসাধারণ। এবং এটাই শেখ হাসিনা। এই জন্যই বলি শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এক ঝাঁক বাংলাদেশি তারকা। একজন মানুষ হিসাবে কত নরম, কত মা খালে দেখেন প্রাইম মিনিস্টার রান্না করছে, নাতিনে বসে আছে, ঘুমাচ্ছে, খেলছে, অনেক কিছু শেখার আছে ওনার। বঙ্গবন্ধু থেকে যেন শেখার আছে, ওনার থেকে শেখার আছে। আমরা যেন কখনো এই শেখার থেকে দূরে না যাই। শেখ হাসিনা দ্য ডটার স্টাইল ছবিটা বাকি দর্শকদের সাথে বসে দেখলাম, আমার খুব গর্ব লেগেছে। আমার নিজেকে বাঙালি বলে আমার অহংকার হয়েছে। আমার মনে হয়েছে যে একটি চমৎকার ছবি আসলে আমরাও বানাতে পারি। ভীষণ সিগনিফিক্যান্ট একটি ছবি আমাদের দেশের জন্য, আমাদের ছবির জন্য আমার মনে হয়েছে। এবং আমি আজ একদম একটা দর্শক হিসেবে আমি আসলে দেখেছি বসে, আমি তো চোখের জল আটকাতে পারছিলাম না। এর আগে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শুভা প্রসন্ন এবং ডক্টর পবিত্র সরকারের উপস্থিতিতে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে সূচনা হয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 36 জন শিল্পীর আঁকা বঙ্গবন্ধুর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শত শত অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁ সদরের রাজদিঘি। দিনভর জলকেলি, খুনসুটি, সে সাথে কিচিরমিচির শব্দ। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কষ্টতে ডানা মেলে নীল আকাশে উড়ু উড়ি। অগণিত পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। পাখির এই কলতান উপভোগ করতে সকাল বিকাল ভিড় করছেন পাখি প্রেমীরা। স্থানীয় প্রশাসন বলছে অতিথি পাখিদের সুরক্ষা দিতে কাজ করছে তারা। নওগাঁ থেকে এমা রকের রিপোর্ট। শত শত অতিথি পাখির মিলন মেলা, মনের আনন্দে পানিতে দাপাদাপি, সে সাথে চলে দিনভর খুনসুটি, আবার কখনো ডানা মেলে নীল আকাশে ওড়াউড়ি। এভাবেই দিনভর নানা কসরতে মেতে ওঠা পরিযায়ী পাখির কলতানে মুখর এখন নওগাঁ শহরের রাজদিঘি জলাশয়।
পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি পরিযায়ী পাখির এই বিচরণ ক্ষেত্রটি জানুয়ারির পর থেকে শুরু হয়। শীত প্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়ে দিঘিতে। গেল বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে অন্য এক পরিবেশ। স্থানীয়রা বলছেন এসব অতিথি পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে তাদের। খুব ভালো লাগে, গত বছর থেকে এই বছরের পাখি অনেক। 5 থেকে 6 প্রজাতির পাখি দেখতে পাই, যেমন বালিহাঁস, পানকৌড়ি, সাদা বক দেখতে পাই। পাখির ডানা ঝাপটানো ছাড়া দিঘিতে ফোটা লাল শাপলা মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের। অনেকেই আবার মোবাইল ফ্রেমে আটকাতে ব্যস্ত। পাখিগুলো কিচিরমিচির শব্দ করতেছে, খুবই ভালো লাগতেছে। আমাদের উচিত এই সকল পাখিগুলোকে সংরক্ষণ করা এবং এগুলো যাতে দিনে দিনে বিপন্ন না হয়ে ওঠে তার দিকে খেয়াল রাখা। এসব অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। দর্শনার্থীদের কারণে ওরা একটু ডিস্টার্ব ফিল করছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু তাদেরকে বুঝিয়ে হোক, যেভাবে মোটিভেট করে হোক, আমরা একটু নিরাপদ দূরত্বে রাখার ব্যবস্থা করব আর কি। পাখি প্রেমীদের মতে এই দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এসব পাখি অবস্থান করে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ষণাবেক্ষণের নামে রাজধানীর যাত্রী ছাউনি দখল নিয়ে বসানো হয়েছে দোকান, নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ চাঁদা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।